হাইকোর্টে রিট খারিজ, মেয়র পদে শপথে বাধা নেই, ঢাকাবাসীর প্রতি ইশরাক হোসেনের কৃতজ্ঞতা। সরকারকে পর্যবেক্ষণে 48 ঘণ্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা। উচ্চ আদালতের রায় জনগণের বিজয় হয়েছে বলেছেন মির্জা ফখরুল। মেয়র পদে ইশরাককে দ্রুত শপথের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের রোড ম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রাখা কঠিন হবে জানিয়েছেন বিএনপি নেতারা। উপদেষ্টা খলিলুরের পদত্যাগ দাবি। সাম্য হত্যার বিচারের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শাহবাগ অবরোধ ছাত্রদলের। শিক্ষক ছাত্রদের আন্দোলনের মুখে কুয়েটের নতুন ভিসি হযরত আলীর পদত্যাগ। তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে সরকারি চাকরিজীবীদের, সংশোধন হচ্ছে সরকারি চাকরি আইন। উপদেষ্টা পরিষদে 5 সিদ্ধান্ত চূড়ান্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে রিটকারীর আইনজীবী জানিয়েছেন তারা এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ এবং নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি রিট করেন। সেই রিটের উপর দুদিনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে, জনস্বার্থে যে কোনো মামলা করতে পারে। তবে সে মামলার ধরন ভিন্ন, পরিবেশ নিয়ে মামলা করে, মানবাধিকার নিয়ে মামলা করতে পারে, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে, জনস্বার্থে মামলা। এখানে জনস্বার্থের কিছু নাই। ভোটার হিসাবে যে ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান রিটকারীর আইনজীবী। পরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডার্ড গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এই আদেশের ফলে ইশরাককে শপথ পড়াতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল 27 মার্চ বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল, আর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে 48 ঘণ্টা পর্যবেক্ষণের সময় দিয়ে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে গিয়ে তিনি ঘোষণা দেন। এর মধ্যে আদালতের রায় কার্যকর না হলে লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। মুহিবুল্লাহ মুহিমের রিপোর্ট বিস্তারিত। ঢাকাবাসীর ব্যানারে দীর্ঘ 8 দিনের আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। বিকেল 4টায় কাকরাইল এলাকায় আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। উচ্ছ্বসিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক দল যারা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর আপাতত দলের পক্ষ থেকে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানান তিনি। হাইকোর্টে একটি ভুয়া রিট বলা যায়, সেই রিট দিয়ে
আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানোর থেকে বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে আমাদের দলের মত যে সবশেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে। আজকের বিজয় যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে, আমি কিচ্ছু হই নাই, মেয়র হয়েছেন আপনারা, বাংলাদেশের ঢাকার জনগণ, প্রত্যেকটি মানুষ যারা ঝড় বৃষ্টি বাদলার মধ্যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসেছিলেন, সারা রাত আপনারা বসেছিলেন। সরকারকে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে। তিনি বলেন, মেয়র পদে শপথ গ্রহণে বাধাগ্রস্ত করার একটা অপচেষ্টা হয়েছিল, অবশেষে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা অংশ। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না, সেই দাবির জায়গায় থাকবে। এই কর্মসূচির ফলে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়, এজন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন ইশরাক হোসেন। আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এর আগে হাইকোর্ট থেকে রায়ের পর আন্দোলনকারীরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন সড়ক পরিণত হয় উৎসবের কেন্দ্রে। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান তারা। বিএনপিকে কঠোর আন্দোলনে নামতে বাধ্য না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব, রুবেল। কাকরাইল মোড়ে অবস্থান করা ইশরাক হোসেনের সমর্থকদের কাছে হাইকোর্টের রায়ের খবর পৌঁছালে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। তখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই বিজয় উল্লাস করতে থাকেন বুধবার থেকে টানা অবস্থান করা আন্দোলনকারীরা। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সে মেয়র হিসাবে রায় পেয়েছে, গেজেট হয়েছে, কিন্তু কুচক্রী মহল যারা এই সরকারের মধ্যে লুকিয়ে আছে তারা ষড়যন্ত্র করে তাকে মেয়র বানাতে বাধাগ্রস্ত হয়েছিল। সেই জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রায় 8 দিন যাবত আজকে আমরা রাজপথে আছি, শুধু আমরা দুইজনের জন্য আমরা রাজপথে আছি। এটা হতে পারে বৈষম্য, পুরোই বৈষম্য। তারা বৈষম্য বলে, কিন্তু তারা যখন অন্যান্য কাজগুলি করে তো সম্পূর্ণ এককভাবে করে। কিছুক্ষণের মধ্যেই কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশপথ থেকে শুরু করে মৎস্য ভবন মোড় ও জাতীয় প্রেস ক্লাবের পুরো এলাকায় মিছিলে মিছিলে সমবেত হন ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। দিন আন্দোলন করতে হইতো না যদি তারা চক্রান্ত না করত। এই জন্য আমরা দুই উপদেষ্টাকে পদত্যাগ চাই এবং কোর্টের রায়ের প্রতি বিএনপি সবসময় শ্রদ্ধাশীল। আমাদের ইশরাক ভাই সে রায় পেয়েছে, আমরা অনেক আনন্দিত। জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে এখানে এসেছি। আমাদের ইশরাক সাহেবের জন্য এসেছি। এখন আমরা দুই উপদেষ্টার পদত্যাগ চাই। দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলররাও টানা আন্দোলন কর্মসূচিতে অংশ নেন। ইশরাক হোসেনের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন সরকারের একটি অংশের বিরুদ্ধে। একজন সাবেক কাউন্সিলর হিসেবে সবাই এখানে উপস্থিত আছি। আমরা আবারও জোর দাবি করছি, অবিলম্বে তাকে শপথ করে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হোক। জনগণের মেয়র দ্বারাই সেবা পায়, কারণ একজন আমলা তার পক্ষে সারা ঢাকা শহরকে মেনটেন করা সম্ভব না। আসিফ ভাইয়ের অবিলম্বে আমরা পদত্যাগ দাবি করছি। বিক্ষোভকারীরা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিএনপি শুরু থেকেই সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে। চলমান সংকটের স্থায়ী সমাধানে সরকার প্রধানের হস্তক্ষেপও কামনা করেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো
আন্দোলন সংগ্রামে যেতে চাই না। পরবর্তী সরকারের দুইজন উপদেষ্টা আছে এনসিপির, এরা পদত্যাগ করে জনতার কাতারে এসে রাজনীতি করুক। আদালতের ওনাকে মেয়র নির্বাচন করেছিলেন। আজকের এই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইনশাল্লাহ পরবর্তীতে আরও যে সমস্ত দাবি এই ঢাকা শহরবাসী এবং জনগণ উৎফুল্ল হয়ে সকল দাবি আমরা আদায় করবো ইনশাল্লাহ। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সরকার অন্তর্বর্তী সরকারের বধূদয় হবে, শুভবুদ্ধের উদয় হবে, তারা দ্রুত সময়ের মধ্যে শপথের ব্যবস্থা করবে। কোনো চক্রান্তর কারণেই আমাদের এই নগরপিতা ইঞ্জিনিয়ার ইসরাকের শপথ বাক্য পাঠ করাতে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই আমরা চাচ্ছি অবিলম্বে এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আইনের অমান্য করে ইশরাককে শপথ বাক্য পাঠ করে নেয় বলে ওনারাদের যে স্বাধীন আছে ওই জায়গায় আমি বলি ওদের নৈতিক স্থলন হয়েছে বলে এই জন্য আমি ওনাদের পদত্যাগ দাবি করি। উৎসবমুখর পরিবেশ আর খুশি মন নিয়ে ঘরে ফেরেন গত 8 দিন ধরে আন্দোলন করা বিএনপি নেতাকর্মী ও ঢাকাবাসী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইশরাক হোসেনের বিরুদ্ধে রিট খারিজে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ভার্চুয়ালি প্রতিক্রিয়ায় বলেন, আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছে উচ্চ আদালত। যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমরা জানি যে যখন মেয়র ইলেকশন হয় তখন সেটা সরকার জবরদস্তি জোর করে সেটা কিনে নিয়ে গিয়েছিল। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। এবং আমরা আবারও সে কথা বলছি যে এখানে বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো দূর করবার একটাই মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে কোনো লাভ নেই, কারণ সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এবং এটাও অনুরোধ করবো যারা সংস্কার কমিশনগুলোতে আছেন তারা অতি দ্রুত যেগুলোর সময় ঐক্যমত হয়েছে জনগণের, সেই রাজনৈতিক দলগুলোর, সেগুলো তারা ঘোষণা করবেন এবং ঐক্যমতের কাজগুলো করবেন। যেটা এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা বা এটাকে নিয়ে কোনো টানাহেঁচড়া করা, এটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সেই কারণেই জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে বলে জানিয়েছে বিএনপি। বর্তমান সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা উপদেষ্টাদের অব্যাহতির দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তিনি। বলেন, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলন হয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। বিএনপি নেতারা কথা বলেন চট্টগ্রাম বন্দর নিয়ে। সরকারকে সহযোগিতার বিষয়ে উঠে আসে বক্তব্যে। যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা যে বলে গেছি যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। চট্টগ্রামের পোর্টের বিষয়টা পক্ষে বিপক্ষের বিষয় না। এখানে চট্টগ্রাম পোর্টের বিষয় হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। সুতরাং এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে হবে। কেন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান তার ব্যাখ্যা দেন ড খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নূতন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও
অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে শপথ পড়ানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন করায় নির্বাচন কমিশনকে অন্যায় ও যৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শীঘ্র সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে জনাব ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করবে। এদিকে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতবাক ও বিক্ষুব্ধ হয়েছে। ডক্টর খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদের 1.5 দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল, অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাম্য হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা সাম্য হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। যেভাবে খুন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে যারা খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আমরা সাম্য হত্যার সুষ্ঠু বিচার চাই। সাম্য হত্যা হয়েছে আজকে প্রায় 10 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত যারা খুন করেছে তাদেরকে ধরতে তালবাহানা করা হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের যে প্রশাসন তারাও কিন্তু কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নিতে পারে নাই। সো আমরা মনে করতেছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষসহ অন্য পক্টাক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। হত্যার দ্রুত বিচার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতারা। দ্রুততম সময়ে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমরা নিশ্চিত হতে চাই যে সাম্য হত্যার হত্যাকারী কারা এবং সেদিন ওইখানে ওই শরীয়ত উদ্যানে কারা উপস্থিত ছিল সেই বিষয়ে তাদের তৎপরতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের যে ছাত্রদল কিংবা সাম্যের পরিবার পারভেজের পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন তাদের সে বিষয়ে আমরা সদিচ্ছার অভাব দেখেছি। খুনের কি মোটিভ থাকতে পারে, তারা রিমান্ডে কি তথ্য প্রকাশ করেছে, এটি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আমাদেরকে পরিষ্কারভাবে কোনো ব্যাখ্যা দিতে পারেনি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করতে। এদিকে আন্দোলন কর্মসূচির কারণে শাহবাগ ও পরিবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ। গেল 13ই মে বাংলা একাডেমির কাছে ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। ফজলে রাব্বি, বাংলাভিশন, ঢাকা। মাত্র 22 দিনের মাথায় পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। ছাত্র শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।
বুধবার বিকালে শিক্ষা উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া। ইউজিসির দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর হযরত আলী পদত্যাগ করে তার মূল কর্মস্থল চুয়েটে ফিরে গেছেন। বুধবার পদত্যাগের পর কুয়েট ভিসির গাড়িও তিনি ফিরিয়ে দেন। টানা 2.5 মাস ছাত্র আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে সরিয়ে দেওয়ার পর গত 30 এপ্রিল অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ পান ডক্টর হযরত আলী। এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষকদের সাথে যোগ দেন। বুধবার ভিসির পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকরা। উত্তপ্ত এই পরিস্থিতিতে ভিসি কুয়েট ত্যাগ করে ঢাকা চলে আসেন। তদন্ত ছাড়াই সরকারি কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়ার বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত হয় মন্ত্রী পরিষদ বিভাগে উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য হলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ দফাওয়ারি সুচিন্তিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এছাড়া মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক একটি অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে আগের বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চান। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে, এই উপদেষ্টা আশা প্রকাশ করেছেন। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের ও ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে বলে মনে করেন তিনি। 2008 সালে জাতীয় নির্বাচনে হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলছেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। বৃহস্পতিবার বিকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান। বলেন, 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর সম্পদ এবং 3,47,00,000 টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন শেখ হাসিনা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ 5,18,00,000 টাকার। ঈদুল আজহা সামনে রেখে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। চলবে 3 জুন পর্যন্ত। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যে কোনো সাধারণ ভোক্তাও বিশেষ ট্রাক সেল থেকে ভোগ্যপণ্য কিনতে পারবেন। প্রতিটা ট্রাকে থাকছে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল। রাজধানী সহ সারা দেশে প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। রাজধানীতে 50টি, চট্টগ্রামে 20টি, 6টি বিভাগীয় শহরে 10টি করে এবং অবশিষ্ট 56টি জেলা শহরে থাকবে 10টি করে ট্রাক। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হলো এনসিসি ব্যাংক পিএলসি প্রেজেন্টস ফিনিক্স সামিট 2025 পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক। ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে 3 দিনের সামিট শেষ হবে 24 মে শনিবার। আন্তর্জাতিক মানের এ আয়োজনের মূল প্রতিপাদ্য রেজিলিয়েন্স রি-ইনভেশন রাইজ, যার মাধ্যমে দেশের উদ্যোক্তা, কর্পোরেট লিডার
ইনোভেটর, শিক্ষাবিদ এবং তরুণ প্রজন্মের মাঝে একটি যুগান্তকারী ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি হবে আশা সংশ্লিষ্টদের। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সামিটে সুনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক ভোক্তাদের প্রেজেন্টেশন ও কর্পোরেট ইনোভেশন থাকছে। এছাড়া ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ক প্যানেল আলোচনা, উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা, স্টার্টআপ প্রদর্শনী এবং ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং সেশন ব্যবস্থা রয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজনও। এই আয়োজনের মিডিয়া পার্টনার বাংলাভিশন। পূবালী ব্যাংক পিএলসি এর সহযোগিতায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর GM মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।